সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শিক্ষার্থীদের হাত ধরেই 52 ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের জন্ম, সেই শিক্ষার্থীদের হাত ধরেই স্বৈরাচারের পতন, 24-এর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তীতে সেই শিক্ষার্থীদের সূতিকাগার শিক্ষাঙ্গনে স্বস্তি কি ফিরেছে? শিক্ষাঙ্গনে স্বস্তি ফিরছে, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে 3 জন অতিথি আছেন, আমি একটু শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর মোহাম্মদ আজম খান, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আছেন সুজন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গত 3 দিনের টানা আন্দোলন চলছিল, আমি একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সুজন মোল্লা, আপনার কাছে একটু শুরুতে আমি আসতে চাই, এরপর আমি স্যারদের কাছে আমি একটু যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণের আশ্বাস তো এবার পেলেন, স্বস্তি ফিরছে? আপনাদের অনেক দিনের এই দাবিগুলো ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভূমিকা রাখে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। এটা তখনকার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ দেয়। বিভিন্ন সমস্যার সম্মুখীন থেকেই তখন থেকে বিশ্ববিদ্যালয়টি শুরু হয়। তারপর থেকে বলা যায় যে বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কারণেই হয়তো জগন্নাথের শিক্ষার্থীদের একটু দুর্গতি তৈরি হয়েছিল বিগত 16 বছরে স্বৈরাচারী সরকার। এই কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার উন্নয়নে করেনি, যার ফলশ্রুতিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দুর্দশার মধ্যেই ছিল। এখন যখন প্রায় 2000 শিক্ষার্থী ছাত্র জনতার আন্দোলনে একটি নতুন সরকার আসছে, যেখানে বৈষম্যের শিকার হবে না বলে সবাই আশ্বাস নিয়ে রাজপথে থেকেছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তখনও তারা সেই বৈষম্যের শিকার যেহেতু হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে এই আন্দোলনে দীর্ঘ 3 দিনের আন্দোলনে আমরা আশ্বাস পেয়েছি। আশা করি ইন্টেরিয়াম সরকার এটা বাস্তবে রূপ দেবে এবং প্রতিটা শিক্ষার্থীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে তারা আবাসন ভিত্তিক হলে থাকার ব্যবস্থা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা পাবে। এর মধ্য দিয়ে আপনাদের যে দীর্ঘদিনের বঞ্চনা বা সেগুলোর অবসান হচ্ছে নিশ্চয়ই? এখনো আশা করতেছি, আমরা প্রকৃতভাবে না পাওয়ার আগ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আশা করতে পারছি না, কারণ দীর্ঘদিনে এরকম আশ্বাস আমরা পেয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান, স্যার আপনার কাছে আমি আসতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা 3 দিন তারা একেবারে আন্দোলন করেছে, খেয়ে না খেয়ে, আশ্বাসও পেয়েছে আজকে অবশেষে। আপনার দৃষ্টিতে এখন শিক্ষাঙ্গনের পরিবেশ, মানে এখন তো স্বস্তি ফিরলো, শিক্ষাঙ্গনের পরিবেশটা এখন কেমন আছে? ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের দিকে তাকালে অনেক অবদান এই দেশের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আছে। স্বাধীনতা পূর্বকালীন এটা একটি কলেজ ছিল, পরবর্তীতে এটা বিশ্ববিদ্যালয় হয়। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যদি আমি, যেমন ইংল্যান্ডের লোকেরা গর্ব করে যে তাদের অক্সফোর্ড আছে, তাদের ক্যামব্রিজ আছে, 1000 বছরের ক্যামব্রিজ, বাংলাদেশও গর্ব করার একটা সুযোগ আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের একটা প্রতিষ্ঠান। সেই দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাটিটা অত্যন্ত পবিত্র। তখন তো কলেজ ছিল। হ্যাঁ, তখন কলেজ ছিল, কিন্তু তার শিক্ষার অবদানের দিক থেকে এখনও অনেক গুণী এবং দামি রাজনীতিবিদের নামের সাথে এই সার্টিফিকেটে তাদের নামটা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সো এই দিক থেকে আমি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ছোট করে দেখার সুযোগ নাই। এটা একটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তা আপনি যেটা বললেন স্বস্তি ফিরেছে কিনা, এটা আমার ছাত্র সুজন মোল্লাও বলেছে। স্বস্তি ফেরা, পূর্ণাঙ্গ স্বস্তি ফেরা, সার্বিকভাবে যদি বলি স্বস্তি আসলে আমরা ওই ন্যাড়া তো একবারই বেল তোলা যায় আর কি। তা আমরা এরকমের প্রতিশ্রুতি বড় আগের সরকার থেকে আমরা পেয়েছি। ইউনিভার্সিটি হওয়ার পর থেকে অনেকেই অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। আমি সাম্প্রতিক একটি কথা বলি আপনাকে, এই 7-8 মাস আগেও এরকম একটা আন্দোলন হলো, সেখানেও কিন্তু বলা হলো যে সব কিছু আমাদের করা হবে। আমরা কিন্তু পূর্ণাঙ্গ তার বাস্তবায়ন আমরা পাই নাই। ফলে আজকে আমাদের যে 3টি, আমি একটু আপনার প্রয়োজনেই বলি, আমাদের যে 3টি দাবি ছিল সেটা হচ্ছে আবাসন
আবাসনের ব্যবস্থা করা, যদি না হয় তাহলে 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি প্রদান করা। 2 নম্বরটা ছিল 25-26 বাজেটে যে আমরা বাজেট দিয়েছি, আমাদের একটু যা নর্মালি যা দেওয়া হয় সে তুলনায় একটু বেশি বাজেট দেওয়া ছিল, সেটা যেন কাটছাট না করা হয়। দ্বিতীয় দাবি, থার্ড দাবিটা হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত একনেকে পাশ করে সেটা যেন বাস্তবায়নের দিকে যাওয়া। আপনাদের শাটডাউন তুলে নিলেন তো? হ্যাঁ, এখন আমাদের সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে কিছু প্রতিশ্রুতির প্রেক্ষিতে আমরা তুলে নিয়েছি। তবে এটা আশাবাদী কতটুকু হব সেটা হয়তো বা ভবিষ্যতে এর উত্তরটা আমরা পাবো। তারপরেও আশাবাদী না হয়তো উপায় নেই। তো এখন এই পর্যায়ে আমাদের একটু জগন্নাথের একটু বঞ্চনার কথা যদি আমাকে সুযোগ দেন আমি বলতে পারি যে আমাদের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার আমরা অনুকরণ করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ডিপার্টমেন্ট সবই বড়, ওনাদের বাজেট হচ্ছে 945 কোটি টাকা এই 24-25 অর্থ বছরে। আমাদের বাজেট হচ্ছে 154 কোটি টাকা, ওই 945 আর 154। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 318। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে আমাদেরও এরকম যদি বাজেটের আমরা যা দিয়েছি সেটা সেটা দিলেও অন্তত আমরা সেখান থেকে ছাত্রদের জন্য মিনিমাম একটা আবাসনের ব্যবস্থা আমরা তৈরি করতে পারি। তবে হ্যাঁ, আমাদের বর্তমানে যে সরকার যে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে তাতে আমরা আশা ছাড়া তো আর মানে করার কিছু আর নেই, আমাদের আশা নিয়ে বাঁচতে হবে। তো এখন পর্যন্ত আমরা আশাবাদী। তো আশাবাদী এবং আশা এবং এটার যে পূর্ণাঙ্গ যে সরকারি যে আমাদের সুদৃষ্টি, এটার দুইটার সম্মেলন যদি ঠিক থাকে তবেই সেটা পূর্ণাঙ্গ বলে আমরা আশা করব, সেটা ভবিষ্যতেই বলে দিবে। তারপরেও বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, এরকম একটি অনেক কষ্টের ফলে 3টা দিন কাটিয়ে দিল আমাদের ছাত্ররা, অনেক কষ্ট, আমিও সাথে ছিলাম, তাদের কষ্টে আসলে আমরা থাকতে পারিনি এবং এই কষ্টের সাথে একাত্ম ঘোষণা করেছি আমরা। সরকার যেটা করেছে সাধুবাদ জানাই এবং সরকার আগামীতেও যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি। শিক্ষাঙ্গনের পরিবেশ আগের মতো স্বাভাবিক? হ্যাঁ, শিক্ষার পরিবেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আগামীকাল থেকে আমরা যথারীতি ক্লাস শুরু করব এবং আমরা ক্লাস করার জন্য আমরা মানে কি বলবো একেবারে মানে হয়ে আসি আমরা যে কোনোভাবে ক্লাসগুলো ঠিক মতো নিব, ছাত্রদের ক্ষতি আমরা হতে দিব। একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে আমরা ক্যাম্পাসগুলোর আসলে পরিবেশ এখন কেমন? শিক্ষার পরিবেশ, ছাত্ররা প্রায় 2 মাস ধরে আন্দোলন করেছে, একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এরপরের শিক্ষাঙ্গনের পরিবেশটা কেমন? আপনাকে কথাটা বলতে গেলে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, কারণ আমরা যে শিক্ষার যে এই 5ই আগস্টের 2024 5ই আগস্টের যে অবস্থাটা ছিল সেখান থেকে অনেকটাই আমরা মুক্ত হয়েছি। সত্য কথা বলতে কি, ওখানে একটি ছাত্র দলের সংগঠন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হতো না এবং নির্বিচারে তাদের উপর অত্যাচার করা হতো। জি, ছাত্রলীগের ছাত্ররা এবং কোনো শিক্ষকরা তাদের সঠিক মতামত দিতে পারতো না, কেন যেন একটা চাপা একটা মানে সেন্সর, সবাই নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করতো, কোনোভাবে আমাকে বেঁচে থাকতে হবে। এই জিনিসগুলোর থেকে তো আমরা উদ্ধার পেয়েছি। এখন সত্য বলতেছি, আমরা এখন অনেক যে কোনো কাজকর্ম এবং তাদের যে স্বাধীনভাবে কথা বলার এটা আমরা করতে পারছি। তবে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে তারা হলে আসতে পারতেছে না, কিন্তু তারা যদি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা সবাইকে নিয়ে একটা মুক্ত স্বাধীন চিন্তার জায়গা যেন বিশ্ববিদ্যালয় হয়, সেটা আমরা অবশ্যই সেদিকে আমরা যাব এবং বিশ্ববিদ্যালয় যেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের দিকে যেতে পারে, অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে যেন আমরা তাল মিলিয়ে চলতে পারি, সেরকমের একটা পরিবেশ আমরা আশা করি। যদি এরকমের ডেমোক্রেটিক গভর্নমেন্ট যদি থাকে তাহলে আমরা এটা প্রিভেল করতে আমরা পারব। আমি আবারও আসবো শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলবো। আমি একটু ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার আপনার কাছে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টি বলতেই হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে একটি ছাত্রদল নেতা, অর্থাৎ আপনাদেরই ছাত্র খুন হলেন। এর আগে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন তাও ছাত্রদল নেতাই খুন হলেন। শিক্ষাঙ্গন আসলে এখন কেমন আছে অভ্যুত্থান পরবর্তী সময়, আপনার মতামত কি? ফখরুল, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে যে 2 জন আছেন তারা সহ দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে একটি রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট শাসনের অবসান এবং একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ
এবং সেই সরকারের দেখতে দেখতে প্রায় 8 মাস অতিক্রম হয়ে 9ম মাসে চলছে। এই সময়ের আমাদের শিক্ষাঙ্গনে আপনি শুরু করেছিলেন যে বাংলাদেশ নামক যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটির অভ্যুদয় হয়েছে, সেটি যদি আমরা রাষ্ট্রভাষা সংগ্রামকে এর সূচনা বিন্দু হিসাবে বিবেচনা করি, তাহলে এতে ইতিহাসের বাঁক পরিবর্তনের সব ঘটনাতেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং এর সর্বসাম্প্রতিক নজির হলো 2024-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান বাংলাদেশে অন্য যে গণ অভ্যুত্থানগুলো ছিল বৈশিষ্ট্যগত দিক থেকে এটার একটু ব্যতিক্রমী, এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা প্রতিষ্ঠিত সরকার শুধু চলে যায় নাই, সেই সরকারের প্রধানমন্ত্রী তিনি পালিয়ে গেছেন, সরকারের সাথে যারা ছিল বেশিরভাগ মানুষ পালিয়ে গেছেন। এই সরকারের সমর্থনপুষ্ট ছাত্র সংগঠনটি ইতিমধ্যেই সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ হয়েছে, রাজনৈতিক দলটিও কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখন শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি, একটু আগে আজম স্যার বলছিলেন যে গত 1.5 দশক ধরে শিক্ষাঙ্গনগুলোতে এক ধরনের দমবন্ধ হওয়া পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গত 3 দিনে ছাত্র শিক্ষকদের যে দাবি, সেই দাবি আদায় করতে যে পুলিশের নিপীড়ন, সেটা আমাদেরকে মর্মাহত করেছে, আমরা মর্মাহত হয়েছি। এবং আজকে যেরকম একটা স্বস্তির বৃষ্টি হয়েছে, ঠিক অনুরূপভাবে এই আন্দোলনটি স্থগিত হওয়ার মধ্যে সরকারের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আমরাও একটু স্বস্তি বোধ করেছি। কিন্তু আপনি চিন্তা করেন গত 15 বছরে এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কখনো দাঁড়ানোর চেষ্টা করেছে, সেই আন্দোলনগুলো মানে মুখ থুবড়ে ফেলানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সেই সময়কার ছাত্র সংগঠন। এবং এর সর্বসাম্প্রতিক নজির আপনারা দেখেছেন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্র সংগঠনের লাঠিয়াল বাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণের ঘটনা, এটাই ছিল শিক্ষাঙ্গনের একটা চিত্র। কিন্তু যখন একটা পরিবর্তিত বাস্তবতায়, যখন একটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়েছে, তখন ছাত্র শিক্ষক প্রত্যেকেই তাদের যে সমস্ত ন্যায্য দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াগুলো নিয়ে একেবারে সাহসের সাথে তারা কথা বলতে শুরু করেছে। কিন্তু শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ কতটা আমি যেটি বলছি যে এর ফলে স্বাভাবিকভাবে কিছুটা আমরা দেখেছি যে কোথাও কোনো অস্থিরতা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন গত এই 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মব জাস্টিস হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম কিন্তু যখন থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে, সেই সময় থেকে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। আপনি দেখেন গত মঙ্গলবারে আমাদের একটি ছাত্র সংগঠনের একজন ছাত্র নেতা নির্মমভাবে নিহত হয়েছেন, এবং এর ফলে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা উত্তেজনা হয়েছে। কিন্তু গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই একবেলা করেছিল, পরবর্তীতে তাদের দাবির পরিপ্রেক্ষিতে 2 বেলা আমরা পরীক্ষা এবং ক্লাস কার্যক্রম। কিন্তু শিক্ষার্থীরা মানে তাদের আন্দোলন করে আমাদের ক্লাস পরীক্ষা বা আমাদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম এইগুলো কিন্তু আমাদের এই গত সেপ্টেম্বর মাস থেকে আমরা যখন আবার এই মানে গণ অভ্যুত্থানের পর যখন শুরু করেছি বন্ধ হয়নি। কিছু বিশ্ববিদ্যালয়ে আমাদের উপাচার্য বিরোধী আন্দোলন হচ্ছে কিছু জায়গায়, সেই জন্য আমরা শুধুমাত্র ছাত্রদের দায়ী করব তা না, আমাদের যারা উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তাদেরও কিছুটা আমরা বলবো যে সীমাবদ্ধতার কারণে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা একটা বিরাজ করছে। আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটা পরিবর্তিত বাস্তবতায়, পৃথিবীর গণ অভ্যুত্থানের ইতিহাস আমরা সব জায়গায় দেখলে এইরকম একটা হয়, কিন্তু আমরা এটা প্রত্যাশিত না। আমরা চাই যে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোতে একটা স্বাভাবিক পরিস্থিতি বজায়। আমি একটা কথা বলতে চাই যে আপনি বলেছেন আমার একজন শিক্ষক হিসাবে দুঃখবোধের যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই সরকার রাষ্ট্র মেরামত করবে এবং রাষ্ট্র মেরামত করার জন্য অনেক সংস্কার কমিশন গঠন করেছে এবং সেগুলো, কিন্তু এই সরকারের যিনি মানে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় বলেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে শিক্ষার্থীরা, কিন্তু এই শিক্ষার্থীদের বা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার একটা সংস্কার পরিবর্তন পরিমার্জনের জন্য এটি কিন্তু এখনো করা হয়নি। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে একটি বিরতিতে যেতে, সেটি নিয়ে আমি কথা বলবো। আপনি যেমন শিক্ষার পরিবেশ আপনি আশা করেছিলেন সেটি কি এখন সন্তোষজনক পর্যায়ে আছে কিনা, এটির উত্তর আমি আপনার বিরতি থেকে এসে নিতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার, আপনার কাছে যে প্রশ্ন ছিল যে আপনি অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষার যে পরিবেশটা আপনি আশা করছিলেন সেটি কি পাচ্ছেন কিনা? শিক্ষা সংস্কার, বিভিন্ন খাতের সংস্কারের কথা আমরা শুনছি, কিন্তু শিক্ষা খাতের সংস্কার
মানে সেই পথে কি আগাচ্ছি আমরা? হ্যাঁ, একটা জিনিস হলো যে শিক্ষাঙ্গনে কিছু গুণগত পরিবর্তন তো আমরা লক্ষ্য করছি। হলগুলোতে ছাত্ররা এখন দলমত নির্বিশেষে তারা থাকতে পারছে। হলগুলোতে এখন গ্যাস্ট্রুম কালচার নামে কোনো টর্চার সেল নেই, সেখানে ছাত্রদেরকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে মানে অংশগ্রহণের জন্য কেউ বাধ্য করছে না। শিক্ষার প্রতি পরিবেশ মনোযোগী কতটা হতে পারছে, এইটা হলো এক ধরনের ইতিবাচক অবস্থা। আরেকটা হলো যে আপনার শিক্ষার ক্ষেত্রে আমরা যেটি বলছি যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, ছাত্রছাত্রীরা করছে, রাজনৈতিক যে কর্মসূচিগুলো ছিল আগে যেগুলো বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি হতো সেইগুলো তুলনামূলকভাবে কম হচ্ছে, এগুলো একটা ইতিবাচক দিক। কিন্তু সামগ্রিকভাবে শিক্ষার যে গুণগত পরিবর্তনের জন্য আমরা যে প্রত্যাশাটা করেছিলাম, সেই প্রত্যাশিত কাজটি করার জন্য আমরা অ্যাটলিস্ট একটা সংস্কার কমিশন প্রত্যাশা করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনদাবির মুখে আপনি পূর্ববর্তী সরকারের কারিকুলাম, সিলেবাস কিছু পরিবর্তন করা হচ্ছে, কিছু পরিমার্জন করা হচ্ছে, সেইগুলো আমাদের সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে গুণগত পরিবর্তনটা প্রত্যাশা করি সেই প্রত্যাশা পূরণের সহায়ক হচ্ছে বলে আমরা মনে করি না। আগের সরকারের আমলে যে অস্থিরতা ছিল, এখন কি সে অস্থিরতা কমছে? না, আমরা একটা জিনিস বলছি যে আগের সরকারের সময় এক ধরনের অস্থিরতা ছিল, এখন আরেক ধরনের অস্থিরতা, একটা অস্থিরতা। কিন্তু আপনি যেটা দেখবেন যে আগের সময় এক ধরনের দমবন্ধ হওয়া একটা অবস্থার কারণে কেউ কোনো কথা বলছে না, কি এই কথা বলার নাটা কিন্তু আপনার যে শিক্ষার পরিবেশ সুন্দর থাকছে। এখন সবাই বলছে, বলতে পারছে, সেই জন্য কোথাও কোথাও মনে হচ্ছে যে এটা কেওয়াটিক হচ্ছে। কিন্তু ওই যে আপনি এক ধরনের কবরের নিস্তব্ধতাও এক ধরনের নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা কিন্তু আমাদের কারো কাম্য না। যে এক ধরনের হেজুমেনিস্টিক একটা অবস্থা সেইখানে একটা ছাত্র সংগঠন তৈরি করেছিল, সেই ধরনের অবস্থা এখন শিক্ষা সংগঠনে নাই। শিক্ষকদের মধ্যেও আপনি দেখবেন যে আমাদের ওই সময়ের মধ্যে একটা দল যে ধরনের একেবারে রাজনীতির সাথে যুক্ত হয়ে সেই পরিবেশটারও কিছুটা পরিবর্তন হয়েছে। তবে আমরা মনে করি যে ভালোর শেষ নেই এবং আমাদের ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আরো ভালো হতে পারত। ডক্টর মোহাম্মদ আজম খান স্যার, আপনার কাছে শিক্ষাঙ্গনে এখন আসলে সংকটের জায়গাগুলো কি কি? সংস্কার বা শিক্ষার পরিবেশ বা মান উন্নয়নের জায়গাগুলো থেকে কোনো কাজ হচ্ছে এখন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা গুণগত মানের দিক থেকে এই মানে 5 আগস্ট 2024-এর পরে যদি বলি যে গুণগত মান, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটু পিছনে যেতে হবে। গুণগত মানের পরিবর্তন অনেক দিন থেকেই নাই। যে দেশে জিডিপির 1.69 অর্থাৎ 1.7%, 1.2ও নয়, জিডিপির 2%ও আমরা শিক্ষা খাতে ব্যয় করতে পারিনি। একটু অন্য দেশের দিকে তাকায়, জিডিপির 6.6% ব্যয় করে নরওয়ে, পৃথিবীর সর্বোচ্চ। ইউএসএ এবং ইউকেতে অলমোস্ট 6%, টোটাল জিডিপির 6%, সেখানে আমরা 2%ও যেতে পারিনি। তাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই 5ই আগস্টের পরে এটার তো আর পরিবর্তন হয়নি। সো আমাদের বাজেটে অ্যালোকেশন শিক্ষার পিছনে অনেক কম। অথচ আপনি এই পৃথিবীতে যদি আপনি দেশকে উদ্ধার করতে চান, দেশের যদি ভালো কিছু বই আনতে চান, শিক্ষার বিকল্প খুঁজে পাওয়া যাবে না। এই মুহূর্তে সংকটের জায়গাগুলো কি? এই মুহূর্তে সংকটের জায়গা আপনার শিক্ষা খাতে বরাদ্দের বাড়ানোর কোনো বিকল্প নেই। এবং শিক্ষকদের আমরা যেমন গবেষণার দিক থেকে যদি বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা গবেষণায় আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। আমাদের যে রাজনীতি, শিক্ষক রাজনীতি আমাদেরকে অনেক পিছিয়ে দিচ্ছে। শিক্ষক রাজনীতি নিয়ে আমাদের ভাববার সময় এসছে, ছাত্র রাজনীতি নিয়ে আমাদের ভাববার সময় এসছে। তাই আমাদের দেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, 2-1টি বিশ্ববিদ্যালয় ছাড়া নাম করার মতো একটিও নয়। বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা 2 ধরনের বিশ্ববিদ্যালয় গড়ে উঠতেছে। সেগুলোর গুণগত মানে আমরা কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের এই নোংরা রাজনৈতিক কালচার আমাদের দেশটাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলতেছে। এই জায়গাগুলোতে আমাদের হাত দেওয়াটা অতি জরুরি। সুজন মোল্লা, আপনি একজন ছাত্র, আসলে শিক্ষাঙ্গনে অস্থিরতার কারণটা কি? শিক্ষাঙ্গনে শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি ছাত্রদের জন্যই দরকার, শিক্ষার জন্যই দরকার, এটা নিশ্চিতে বাধা কোথায় এখন? এক্ষেত্রে দীর্ঘ 16 বছরে প্রতিটা ক্যাম্পাসে যেই একটা সংগঠনের
রাম রাজত্ব চলেছে, ওই অবস্থাটা থেকে এখন আমরা বের হতে পারিনি। ছাত্রছাত্রীদের মধ্যে কখনো ভয়, কখনো মব সৃষ্টি করা, এই প্রক্রিয়ার কারণে কোনো প্রকার শিক্ষকরা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অতটা শক্তিশালী নয়। যেমন এই জুলাই আন্দোলন 19 জুলাই আমি যখন গুলিবিদ্ধ হই, গুলিবিদ্ধ হওয়ার পরে এই আওয়ামী দোসরদের বিচারের জন্য আমি একটা মামলা করি। সেই মামলার আসামিরা এখনও ক্যাম্পাসে বহমান। এই মামলার আসামিদের বিচার করবে, তারা বিচারালয়ে যাবে, তাদের প্রমাণ হবে তারা ছিল না না ছিল, আমি ভুল করছি নাকি, কিন্তু তাদের এখনও ওই বিচারের আওতায় নিচ্ছে না। তারা বসে বসে দেখবেন এই যে আজকের আন্দোলনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক নেতাকর্মী আসছে। এখন যদি আমরা তাদেরকে ধরি তাহলে বলবে কি, এই বিষয়ের মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে বলবে যে এই আন্দোলনকে ধূলিসাৎ করার জন্য ছাত্রদল বা অন্য একটা সংগঠন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তারাই এই ছাত্রলীগের এই কর্মচারী, শিক্ষক, ছাত্রলীগ এরা ক্যাম্পাসে থাকার কারণেই ক্যাম্পাসগুলি এরকম এখনও বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। যে কোনো বিষয় তারা মব সৃষ্টি করে, অথচ এই জায়গায় কোনো কন্ট্রোল নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো কন্ট্রোল নাই। আপনি দেখেন এই প্রথম দিন যে অ্যাটাকটা করা হলো শিক্ষক এবং ছাত্রদের উপরে, তারা আসছে একটা আবদার নিয়ে, এবং সেটা কাকরাইল মসজিদের সামনে। যমুনা তো অনেক দূরে, ওখানে ব্যারিকেড দেওয়া আছে, হঠাৎ করে তাদের উপরে এইভাবে আক্রমণ। আপনারা মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা দেখছি, বা সামনাসামনি যারা ছিল তারাও দেখতে পেয়েছে। এইভাবে অ্যাটাক করার তো কোনো কারণ নাই। এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে সরকার আসলো, সেই সরকারের প্রশাসনিক দপ্তর বা পুলিশ এইভাবে ছাত্রদের, শিক্ষকদের, পিতৃ সমতুল্য শিক্ষকদের উপর এভাবে অ্যাটাক করতে পারে? এটা কি হয় এই সরকারের আমলে? কি আমরা সেটা আশা করি? এর প্রধান কারণ আমি মনে করি ছাত্রলীগ নামক যে সংগঠনটি বিগত 16 বছরে প্রশাসন সহ প্রতিটা সেক্টরে নিয়োজিত হয়েছে, তারই ফলশ্রুতি, সেটা ক্যাম্পাস হোক আর বাহিরে এখনো অবস্থান করছে বা এখনো আছে, তার কারণে অস্ত্রদের অনেক ধন্যবাদ। আমরা আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার, আপনার কাছে আসি যে শিক্ষা ব্যবস্থা আসলে কেমন শিক্ষা ব্যবস্থা চান? দেখুন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশের সামগ্রিক জনগোষ্ঠীর কল্যাণের জন্য হবে। যে শিক্ষা ব্যবস্থাটা কোনো একটা বিশেষ গোষ্ঠীর জন্য শিক্ষা ব্যবস্থা হবে না। আমাদের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি, একটু আগে স্যার বলেছিলেন, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন দেশের একটা উচ্চবিত্ত শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেখানে রাজনৈতিক কোনো হানাহানি নেই, কোনো সুনির্দিষ্ট কোনো ধরনের কার্যক্রম নেই, স্বাভাবিকভাবে সেখানে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিপুল অর্থ ব্যয়ে সেখানে করছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এই দেশের আপামর জনসাধারণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান, এবং সেইখানে সাধারণ শ্রেণী থেকে শুরু করে উচ্চবিত্তের সকলের জন্যই এটা করা হয়। তো আমরা এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই বা শিক্ষা প্রতিষ্ঠান চাই যেখানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পড়াশোনা করবে। শিক্ষকরা তার মুক্ত বুদ্ধি চর্চার যে লালন ক্ষেত্র বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে চলবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর আগেও আমাদের যে শিক্ষার যে বিভিন্ন স্তরগুলো আছে, সেই স্তরগুলোতেও আমাদের এত বেশি পরীক্ষা নিরীক্ষা চলে বা এত পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে যে আমাদের একটা সাস্টেইনেবল এডুকেশনাল সিস্টেম আমরা এখনো 54 বছরে ডেভেলপমেন্ট করতে পারি নাই। তো আমাদের কাছে একজন শিক্ষক হিসেবে প্রথম কথা হবে যে আমরা একটা শিক্ষা কমিশন চাই আবার, এবং এই শিক্ষা কমিশনের মধ্য দিয়ে আমাদের দেশের জন্য যে উপযোগী, সকলের জন্য যে উপযোগী কল্যাণকর একটা শিক্ষা ব্যবস্থা, এবং সেই শিক্ষা ব্যবস্থাটা হলো আমরা এখন বিজ্ঞান প্রযুক্তির যুগে বসবাস করছি, সেই বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের যে একটা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা এখন খুবই জরুরি। আরেকটা হচ্ছে যে স্যার যেটি বলছিলেন যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে উচ্চশিক্ষা, সেখানে কিন্তু শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠ পঠনের ব্যাপার না, এর বাইরেও হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর একটা দায়িত্ব হচ্ছে নতুন জ্ঞান সৃজন, এবং এই নতুন জ্ঞান সৃজন হয় অব্যাহত গবেষণার মাধ্যমে। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন পরিণত হয়েছে কেবল পাঠ পঠনের, মানে পাঠদানকারী বা পাঠ মানে শিক্ষণ এবং শিক্ষাদান এই ধরনের একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, যেগুলো বিশ্ববিদ্যালয়ের মূল কনসেপ্ট থেকে আমরা অনেক দূরে চলে গেছি। সেই কারণে আমরা এখন চাই যেটা
যে একটা পরিবর্তিত বাস্তবতায় এখন যারা আসছেন তারা অন্তত পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের কার্যক্রম শুরু করুক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের কার্যক্রম শুরু করুক, যে শ্রেণীকক্ষে পাঠ পঠনের বাইরেও শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের জন্য একটা গবেষণার পরিবেশ তৈরি হবে এবং এই গবেষণার মধ্য দিয়ে একটা নতুন জ্ঞান সৃজন হবে এবং জ্ঞান রাজ্যে কিছু নতুন সংযোজন হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আজম খান। স্যার, আসলে শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার্থী বা শিক্ষা বা শিক্ষাঙ্গনের পরিবেশটা কেমন চান? ধন্যবাদ আপনাকে। শিক্ষার পরিবেশ একটা উন্নত পরিবেশের জন্য অনেকগুলি ফ্যাক্টর দায়ী থাকে আর কি, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে আমরা ভালো শিক্ষক তৈরি করতে পারছি কিনা। বিশ্ববিদ্যালয় আমাদের স্যার বলেছেন জ্ঞান সৃষ্টি করা, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান না, একটা জাতির শ্রেষ্ঠ সন্তান হতে গেলে যে যে গুণাবলী তাকে অর্জন করতে হবে। রাজনীতি ছাত্ররা করবে, এ দেশ সম্পর্কে তাকে ভাববার সুযোগ দিতে হবে, এরাই তো আলটিমেটলি দেশটাকে পরিবেশ থাকতে হবে। এবং এই যে আমাদের রাজনীতির সাথে ছাত্র সংগঠনগুলো জড়িত থাকে, কিন্তু তাদের সেই কনস্ট্রাকটিভ রাজনীতি এখনকার দিনে আমরা পাই না। এখন পাই লেজুর ভিত্তি রাজনীতি। কিছু ছাত্ররা যেভাবে রাজনীতির সাথে জড়িত থাকে, আপনি ভাবলে অবাক হবেন যে আমরা গত 20 বছর বা 15 বছরে দেখেছি যারা কোনো একটা ছাত্র সংগঠনের নেতা, তারা 2-4-5 বছরের ভিতর গাড়ি বাড়ি করে ফেলে। হয়রাজ আমরা শিক্ষকেরা আমরা 15 বছর একটা গাড়ির এটা দেখারও সুযোগ পাই না। সেই কালচার আমি দেখেছি আমার সামনে। তারা অনেক দামি গাড়ি, 50 লক্ষ 60 লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করে তারা চড়ে শিক্ষকদের সামনে। তাদের অ্যাটিটিউড, তাদের চলাফেরা, এটা কোনো এই রাজনীতি, ছাত্র রাজনীতি দিয়ে আমার দেশকে তেমন কিছুই দিতে পারবে না। এটা ধ্বংসাত্মক। এবং আলটিমেটলি এটার পিছনেই যদি একটু যাই, কোনো একটা আনডেমোক্রেটিক গভর্নমেন্ট যদি থাকে, তাকে এই ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য এই সমস্ত ইলিগেল এই স্ট্যান্ডের উপর তাকে দাঁড়াতে হয়। যেমন নোংরা রাজনীতি, তারপরে হচ্ছে অন্যান্য যে পুলিশ ফোর্স, প্রশাসন, সব তাকে নিতে হবে। উন্নত শিক্ষার দিকে চিন্তা করার তাদের সুযোগ থাকে না। তাই প্রথমেই আমি বলবো একটা ডেমোক্রেটিক চর্চার সাথে আমার শিক্ষা ব্যবস্থাটা অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত। এই ইলিগেল রাজনীতিতে টিকে থাকবার জন্যে অবৈধ ছাত্রদেরকে আর্থিকভাবে এম্পাওয়ার করে দিয়ে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এখান থেকে না ফিরে আসলে, আমি সত্যি বলতেছি, এই যে স্যার বললেন আমরা বিশ্ববিদ্যালয় মানে টু ক্রিয়েট নলেজ একজন আমরা নতুন কিছু তৈরি করব, সেটা যদি করে তাহলে আমাদের সেই পরিবেশটা ফিরে আসবে। সুজন মোল্লা, শিক্ষাঙ্গনে অস্থিরতা আসলে কমবে কবে বা কিভাবে কমবে? আপনি একজন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত, কি বলবেন? শিক্ষাঙ্গনে অস্থিরতার জন্য আমি কিছু কারণ আপনাকে বলছি। এর মধ্যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা সঠিক সমন্বয় হতে হবে। আর সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে একটা নির্বাচিত সরকার আসতে হবে। সকল ক্ষেত্রে আপনি সংস্কারের জন্য যে কার্যক্রম চালাচ্ছেন, সংস্কারের নামে আসলে কতটুকু সংস্কার হয়েছে আমি জানি না। তবে এই স্যার বলছিল যে শিক্ষা সংস্কারের জন্য মনে হয় না কোনো কমিশন হয়েছে। ওই শিক্ষা সংস্কারের সাথে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কীরকম হবে ওইটারও একটা রূপরেখা থাকা দরকার। যদি সেটাই প্রবর্তন করা যায়, শুধু খাতা কলমে নয়, বাস্তবিকভাবে অ্যাপ্লাই করা যায়, তাহলেই সম্ভব। স্যার যেটা বললো যে ছাত্র নেতারা 60 লাখ 50 লাখ দিয়ে গাড়ি নিয়ে চলছে, হ্যাঁ, 16 বছরের রাজনীতিতে ছাত্রলীগ নামক সংগঠন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করছে। এইটা তো ছিল হচ্ছে পদ্মা সেতু, যে আপনি 5 টাকার পদ্মা সেতু আপনি 50 টাকা খরচ করেছেন। তারা উন্নয়ন দেখাইছে, উন্নয়নের নামে আমি বলেছি আমাদের ক্যাম্পাসের ক্ষেত্রে উন্নয়নের নামে ভাউতাবাজি আর দুর্নীতি। সেই ক্ষেত্রে আমি বলবো একটা নির্বাচিত সরকার, এখন নির্বাচিত সরকারের কথা আসলে আবার ছাত্রলীগ আওয়ামী লীগ, ওটা তো নির্বাচিত সরকার ছিল না। প্রথম যেই 8 সালের নির্বাচনটা ছিল সেটাও একটা ইন্ডিয়ার পাতানো নির্বাচন ছিল। এরপর থেকে তো দিনের ভোট রাতে, আগের দিন বাক্সবন্দি, ওই রকম নির্বাচন না, একটা প্রকৃত
নির্বাচন দরকার, যেটা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। অসংখ্য ধন্যবাদ সুজন মোল্লা, ডক্টর মোহাম্মদ আজম খান এবং ডক্টর সিদ্দিকুর রহমান খান, তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।